প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের চোখের সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর নাফিস আহমেদ চৌধুরী 1960 সালের 1 এপ্রিল চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পোস্ট ডক্টরাল ক্লিনিক্যাল কেলেসিভ অ্যামেরিক ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের এনটিভি পরিবারকে সবাইকে আমার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। স্যার, চোখের সমস্যা শিশুদের বেলায় আমরা জানি শিশুদের জন্মগতভাবেও কিছু সমস্যা নিয়ে একটি শিশু জন্মাতে পারে, চোখের সমস্যা নিয়ে। আবার জন্মের পরেও তার চোখে কিছু সমস্যা হতে পারে। কমনলি কি কি সমস্যা হয়? খুব ভালো কোশ্চেন করেছেন। এটা জন্মগতভাবে মায়ের গর্ভ থেকে কিছু রোগ নিয়ে বাচ্চা জন্ম নিতে পারে। যেমন ধরেন ছানি, আমরা যেটা ক্যাটারাক্ট বলি, নেত্রনালী বন্ধ, তারপর গ্লোকোমা, এই ধরনের কিছু রোগ নিয়ে জন্ম নিতে পারে। আবার জন্মের পরে আবার কিছু কিছু রোগ আসতে পারে, যেমন ক্যাটারাক্টও আসতে পারে, জন্মের পরেও আসতে পারে। তারপরে ধরেন আপনার ক্যান্সার জাতীয় যেমন রেটিনোব্লাস্টোমা হতে পারে, অথবা কিছু রোগ আছে যেটা কোনো কজ থাকে না, কর্নিয়াল ডিস্ট্রফি রোগ হতে পারে। সো এরকম অনেক, আর একটু বড় হয়ে গেলে 10-12 বছর যখন বয়স হয়ে যায় তখন রেটিনাইটিস পিগমেন্টোসা, যার কোনো চিকিৎসা দেয়, এই ধরনের রোগও আসতে পারে। আর আরেকটা কমন ডিজিজ যেটা হলো বেশিরভাগই, সেটা হলো যে মানে দৃষ্টি কম, চশমাজনিত কারণে দৃষ্টি কম। এটা একটা সমস্যা দেখা যায় সাধারণত 4-5 বছর বয়সে সেটা প্রথম ধরা পড়ার চান্স থাকে। কোনো শিশুর দেখা যায় যে একটা চোখে দেখছে ঠিক, আর একটা চোখে কম দেখছে বা আস্তে আস্তে কমে যাচ্ছে। জি, সেটিও কারো কারো হতে পারে। জি। তো এই একটা শিশুর এই সমস্যাগুলি হলে খুব ছোট বয়সে শিশু তো বলতে পারে না যে আমি চোখে কম দেখছি, সেটা বুঝার উপায় কি? এটা অ্যাকচুয়ালি বাচ্চা যেটা বলেছেন দ্যাট ইজ রাইট, যে বাচ্চা কখনো বলে না যে আমি কম দেখি, সে জানে না তার কি আসল ভিশন। এখন দুইটা জায়গাতে ডায়াগনোসিস হয়। একটা হলো তার প্যারেন্টসরা বা পিতামাতা লক্ষ্য করে যে তাকে যতই টেলিভিশনের পিছন থেকে নিয়ে আসুক ততই সে সামনে চলে যায়, এই একটা জিনিস। আর 2 নম্বর, অনেক সময় স্কুল থেকে কমপ্লেন আসে টিচারদের থেকে যে বাচ্চা ঠিকমতো ক্লাস নোট করে না বা বাচ্চা ঠিকমতো কনসেন্ট্রেশন দেয় না, বোর্ডে লিখলে সেটা তুলতে পারে না, এবং দেখা যায় নেক্সট ডে তো হোমওয়ার্ক ঠিক মতো করে আসে না। তখন স্ক্রিনিং করে অথবা তারা ফিল করে হয়তো বাচ্চার চোখে চশমার কোনো সমস্যা আছে, তখন আমাদের মতো একজন চোখের চিকিৎসকের কাছে পাঠিয়ে দেয়। এই দুটাই। এই যে বাচ্চাদের এটা বোঝার জন্য আমরা জানি যে উন্নত দেশগুলিতে প্রি স্কুল চেকআপ বা স্ক্রিনিং প্রোগ্রাম থাকে, যেটি আমাদের দেশে নেই। আপনি আমেরিকাতে দীর্ঘদিন প্র্যাকটিস করেন এবং একই সঙ্গে এখন বাংলাদেশেও করছেন। তো ওইখানের অবস্থা কি এবং বাংলাদেশে কি, আমাদের কি করা উচিত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন যেহেতু আমি আমেরিকাতে এখনও কাজ করি বা আগে করেছি, ওখানে সিস্টেমটা হলো এরকম যে যখন বাচ্চা স্কুলে যাবে, ধরেন 5 ইয়ার্স, 5 বছর বয়স, তখন হয় কি বাচ্চাকে একটা স্ক্রিনিং করে যেতে হয়। তাকে একটা ফর্ম দেওয়া হয়, এই ফর্মটা একটা ডক্টরের কাছে নিয়ে যাবে, ওই ডক্টর এটা ফিল আপ করে তার চোখ ঠিক আছে কিনা সব কিছু সাবমিট করবে, তারপরে তার অ্যাডমিশন শুরু হয়। কিন্তু আমাদের এখানে ধরেন আমি যেহেতু প্র্যাকটিস করি, আমি ডিফারেন্ট বিভিন্ন লোকের সাথে আমাকে ডিল করতে হয়। অনেক স্কুলের ওনাদের পাই, ওনাদের বলি যে আপনারা একজন ডক্টরকে ফিক্স করেন বা ইয়ারলি পাঠান অথবা টিকিট, আর ওনারা এই ব্যাপারে অনেক টাকা নেন, বাট দেখা যায় যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি না। এখন ডিফারেন্সটা হলো যে ওর স্ক্রিনিং করার ফলে যে জিনিসটা হলো যে প্রথমেই 5 বছর বয়সে বের হয়ে আসে যে বাচ্চার চোখের চশমার কোনো সমস্যা আছে কি নাই। আর একটু আগে যে আপনি যে কোশ্চেনটা করলেন, যদি এক চোখের দৃষ্টি ভালো থাকে এক চোখে না থাকে, এটা কিন্তু বাচ্চার জন্য ভবিষ্যতে বিরাট ক্ষতি অথবা ডিজাস্টারের কারণ হতে পারে। কারণ যখন যে চোখটা ইউজ করবে তখন সে ভালো দেখছে, কিন্তু আরেকটা চোখ তার লেজিয়াই হয়ে যাচ্ছে, এবং এই একটাকেই সে ব্যবহার করছে যেহেতু এটা ভালো দেখা যায়, এখন ওইটার প্রতি তার কোনো মনোযোগ নেই, যেটা দিয়ে দেখছি কম দেখার দরকার নেই, না বুঝতে পারে না। ইভেন অনেক অ্যাডাল্ট লোক আসে, তারা বুঝেই না যে তারা এক চোখে কম দেখছে। তখন ওইসব ক্ষেত্রে খুবই ক্ষতিকর, কারণ 7-8 বছর পার হয়ে গেলে তখন কিন্তু ভিশনটা ইমপ্রুভ করার চান্স খুব কম থাকে। তো স্ক্রিনিংটা কিন্তু আপনি যে কথাটা বললেন খুব ইম্পর্টেন্ট কথা, স্ক্রিনিংটা কিন্তু এই জন্য বেশি ইম্পর্টেন্ট। থাউজেন্ডস, হাজার হাজার লাখ লাখ বাচ্চার ভিতরে হয়তো একটা বাচ্চা বের হবে, এবং সেটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তার ফিউচার জবের জন্য, তার লাইফের জন্য, তার সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। আর্লি স্টেজে স্ক্রিনিং করে যদি তার প্রবলেম আইডেন্টিফাই করা যায়, তাতে আমরা কি সুবিধা পাচ্ছি?
এখন সুবিধাটা হলো এটা যে মোস্টলি যে প্রবলেমটা পাই আমরা স্কুল গোয়িং এইজে, সেটা হলো এই চশমার প্রবলেমটা পাই। এখন তার চশমাটা প্রথম পেয়ে গেল, চশমাটা আমরা ডিটেক্ট করে ফেললাম, তাতে হলো কি তার এই যে প্রেশার বা হেডেক বা ঝামেলা বা দেখে না বা ক্লাসে ভালো করছে না, সেটা তার কারেকশন হয়ে আসলো। 2 নম্বর যেটা বললাম পার্মানেন্ট ক্ষতি হওয়ার চান্স থাকে, যে এমব্লাইপিয়া বলে, যেটা ভিশনটা সাপ্রেস হয়ে যায় এক চোখের, সেটা থেকে সে হওয়ার চান্সটা থাকবে না, যার ফলে বাচ্চা চোখজনিত কোনো রোগের সমস্যা থেকে সে মুক্তি পাবে। এবং আর্লি স্টেজে ডিটেকশন মানে আর্লি ভালো হওয়া, রাইট, জি। ডিটেকশন না হওয়া মানে এটা দীর্ঘমেয়াদী এবং পরবর্তীতে আরো ঝুঁকিতে পড়ে যাওয়া। সুতরাং সেই জন্য আর্লি ডিটেকশন করা দরকার। করার পরে আপনারা শিশুদের এই সব সমস্যার ক্ষেত্রে সাধারণত চশমা দিয়ে থাকেন। এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, যেমন আরও খারাপ রোগ রয়ে গেছে যেটা রেটিনোব্লাস্টোমা, চোখের ক্যান্সার বলা হয়, সেটা কিন্তু 3 থেকে 5 বছর বয়সের ভিতরে আসে, শিশুদেরই বেশি। হ্যাঁ, আর আমাদের স্কুলে বাচ্চারা কিন্তু আমেরিকা ইংল্যান্ডের মতো না যে তারা 5 বছরের, আমাদের বাচ্চারা কিন্তু 3, 3.5, 4 বছর বয়স থেকে শুরু করে, এবং ওই এজটা কিন্তু রেটিনোব্লাস্টোমা হওয়ার একটা চান্স থাকে, যেটা লাইফ থ্রেটেনিং, মানে জীবনের ঝুঁকিপূর্ণ রোগ। সো তখন কিন্তু এই ধরনের রোগ আমরা তখন বের করে নিয়ে আসতে পারি যদি আমাদের কাছে ওইভাবে পাঠানো হয় এবং তার চিকিৎসা করা সম্ভব। জি, জি। তো যে কথা বলছিলাম যে আপনারা সাধারণত শিশুদের এই চোখে কম দেখলে তখন আপনারা চশমা দিয়ে থাকেন, কিন্তু শিশুদের বেলায় অনেক শিশুই চোখের সামনে একটা আবরণ বা আলাদা একটা জিনিস পড়ছে, সেটা অনেকে পছন্দ করে না। অনেকে যেমন শখে পড়তে চায়, অন্যেরটা টেনে নিয়ে পড়ে, আবার বিপরীত চিত্র আছে, অনেকে চশমা দিলে তখন পড়তে চায় না। এই প্রবলেম ফেস করেন কিনা এবং সেটা ওভারকাম করার উপায়? অবশ্যই। এখন ব্যাপারটা হলো 2 ধরনের। যদি বাচ্চার পাওয়ারটা যথেষ্ট পরিমাণ বেশি থাকে, তখন কিন্তু ওই বাচ্চাকে বলতে হয় না ঘুম থেকে ওঠার পরে তুমি চশমা পরো, কারণ সে চশমা ছাড়া, তাই যেহেতু তার পাওয়ারটা বেশি, সে নিজে নিজে চশমা খুঁজে নেয়, সে কখনো খুলতে চাবে না। কিন্তু আবার আপনি যে কোশ্চেনটা আগে করেছিলেন যে এক চোখে কম বেশি দেখুক, তখন কিন্তু ওই চশমা দিলে বাচ্চা পড়তে চায় না, এই একটা। আর থার্ড হলো যে যদি অনেক কম পাওয়ার থাকে, যেমন আসে অনেক বাচ্চা আসে হেডেক নিয়ে, মাথা ব্যথা। এখন মাথা ব্যথা কিন্তু পাওয়ারটা অনেক কম, চশমা দিলাম, দেখা গেলো চশমা পড়লো না, অথবা স্কুলে ফালাই থুয়ে আসলো। সো এইসব জায়গায় এখন প্যারেন্টসদের একটা রোল রাখতে হবে, স্কুল টিচারদের রোল রাখতে হবে। আর যদি বেশি পাওয়ার থাকে তখন তারা অ্যাভয়েড করে না চশমা কোনো প্রকারে, যত কম বয়সী বাচ্চাই হোক। ওই এক চোখে কম বা বেশি দেখলে তখন যে সমস্যাটা হয় লেজি আই এর ক্ষেত্রে, সেটা ওভারকাম করার জন্য চশমার কোনো বিকল্প আছে কি? চশমার বিকল্প বেসিক্যালি যেটা আছে, চশমা তো দিতেই হবে, তার সাথে করতে হবে প্যাচ, বলি আমরা, প্যাচ দিই। এখন ডিপেন্ড করে যে এক চোখের দৃষ্টিটা কতটুকু বসে গেছে এটার উপরে। যদি দেখা যায় খুব বেশি চলে গেছে, তখন আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যাই কয়েক সপ্তাহের জন্য। আর দেখা যায় যদি না একটা মডারেট কমে গেছে, তখন আমরা প্যাচ করি। এখন বাংলাদেশ যেহেতু উন্নত দেশ না, আমরা সব ফ্যাসিলিটি পাই না। এখন আমরা ট্রাই করি প্রথম ফ্রস্টেড গ্লাস। ফ্রস্টেড গ্লাস বলতে যে বাথরুমে যে গ্লাসগুলো থাকে, একটা চোখে যে চোখটা ভালো সেই চোখটা গ্লাসটা দিয়ে যেটা খারাপ চোখকে আমরা স্টিমুলেট করি, এবং বলি যখন পড়ালেখা থাকবে না টেলিভিশনের সামনে বসাই দিবেন, এই একটা। কিন্তু বাচ্চারা দেখা যায় সেটা অ্যাকসেপ্ট করতে চায় না, তখন অল্টারনেট আমরা চলে যাই প্যাচ, এবং চোখটা পুরাটুক ঘিরে দিয়ে প্যাচ পাওয়া যায়। যদি এটাও না পাই, তখন আমরা করি কি, বলি একটা টিস্যু দিয়ে, একটা কস্টিপ দিয়ে অথবা মাইক্রোপোর দিয়ে লাগাই দিবেন। না হলে চশমা দিলে হয় কি, বাচ্চা তখন চশমাটা নামে উপর দিয়ে দেখে, সে একটা সমস্যা। আর বাইরে আমেরিকা বলে ইংল্যান্ড বা আরও অ্যাডভান্স জিনিস বের হয়ে গেছে, যেটা আমরা ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট থাকে, যেটা চশমার উপর লাগানো বোঝাই যায় না, কিন্তু ভালো চোখে যেরকম পাওয়ার আছে এটা সে অ্যাডজাস্ট করে ওইভাবে তৈরি করা থাকে, যার ফলে বাচ্চা তখন ফিল করে না যে তার চোখে এক্সট্রা কোনো কিছু আছে বা কসমেটিক প্রবলেম হবে। কিন্তু আমরা যেহেতু উন্নতশীল দেশ, আমরা কিন্তু সব ফ্যাসিলিটি সবসময় পাই না। যেমন প্যারেন্টসদেরও কষ্ট করতে হয়, আমাদেরও কষ্ট করতে হয় এইসব ট্রিটমেন্ট করতে গেলে, মানিয়ে নিতে হয় এবং মোটিভেট করতে হয়। জি, মোটিভেট করতে হয়, আবার ভয়ও দেখাতে হয় যে তুমি যদি না পড়ো তাহলে তোমার কিন্তু পর ইনজেকশন দেওয়া হবে, কিংবা তোমার চোখটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, অপারেশন করতে হবে। এটা সত্যি কথা, এই চোখ তো নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে মোটিভেট করতে অত ভয় দেখাতে হয়। একটা শিশুর চশমা পরার ক্ষেত্রে অনেকের মধ্যে এরকম ধারণা কাজ করে যে, বা যে কেউই একবার চশমা নিলে আর চশমা ছাড়া যাবে না। এটা পার্শিয়ালি ঠিক, যদি খুব কম পাওয়ার থাকে অনেক সময় দেখা যায় যে পাওয়ারটা থাকে না, কিন্তু দেখা যায় যদি একটা অ্যাভারেজ পাওয়ার নিয়ে শুরু হয়, স্পেশালি যদি মাইনাস শুরু হয়, বেশিরভাগ পাওয়ার কিন্তু মাইনাস দিয়ে শুরু হয় বাচ্চাদের। সো মাইনাসটা কিন্তু প্রোগ্রেসিভ বাড়তেই থাকে আপ টু দ্য এইজ 18 অথবা 19 বছর পর্যন্ত বাড়তে থাকে, তারপরে যে একটা ফিক্স হয়ে যায়। সেইটা না যে চশমা নিলে এই পাওয়ারটা ফাইনাল, তা না, কিন্তু বাচ্চা যেহেতু গ্রোয়িং, বড় হবে আস্তে আস্তে, তার চোখটাও চেঞ্জ হবে, যার ফলে 18-19 বছর পর্যন্ত কিন্তু এই বাচ্চা পাওয়ারটা চেঞ্জ হতে থাকবে। আর যদি প্লাস পাওয়ার থাকে, এটা খুব কম ক্ষেত্রে, তখন দেখা যায় কিছুটা কমে আসে, বাট এটা খুব রেয়ারলি বা খুবই কম যে চশমা একবার লাগার পরে লাগবে না। দ্যাট মে বি এ মিরাকেল, এটা একটা মিরাকেল হতে পারে।
কারো কারো বেলায় আপনি বলছিলেন যে মাথা ব্যথা হতে পারে, এবং মাথা ব্যথার অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে চোখের সমস্যা। চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হলে আপনারা চশমা দিয়ে থাকেন। কিছুদিন চশমা পরার পরে তার যদি দেখে যে মাথা ব্যথা ভালো হয়ে গেছে, তখন কি ওই চশমা সে না পরে পারে? আপনি যে কথা বলছেন এটা রাইট। অনেক পেশেন্ট পাই, দেখা যায় কিছুদিন চশমা পরার পরে আর হেডেক ফিল করে না, তখন আর পরে না। অ্যাকচুয়ালি ওই চশমাটা কিন্তু তার ভিশনের জন্য দেই না আমরা। খুবই কম পাওয়ার, সে সবই নর্মাল অ্যাক্টিভিটি, সব পাওয়ারই আছে, কিন্তু খুব স্লাইট একটু কম পাওয়ার থাকে যেটা তার হেডেক তৈরি করে। তো হয়তো ফিউচারে দেখা যায় এই পাওয়ারটা তার হেডেক তৈরি করে না, তখন সে এটা অনেক সময় পড়ে না, তাতে তার কোনো ক্ষতিও হবে না। এটা না যে তার পাওয়ার না পড়লে বেড়ে যাবে, এরকম কোনো চান্স নাই। চিকিৎসক নির্ধারণ করবেন তিনি চশমা পরবেন কিনা বা কতদিন পরবেন। নিজে নিজে চশমা পরা আবার সেটা বন্ধ করা উচিত না। আশা করছি এই পরামর্শ মেনে চলবেন সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভি পরিবারকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের চোখের সমস্যা ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো পুশ আপের একটা অ্যাডভান্স ভেরিয়েশন। আমরা যখন মারতাম পুশ আপ, যখন আমরা আগে যখন দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে পুশ আপটা মেন এক্সারসাইজ হচ্ছে আপার বডির জন্য, কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো এটা শুধু আপনার আপার বডিটা আপনাকে করবে না, স্ট্রং করবে না, এর সাথে যে জিনিসটা করবে আপনার স্ট্রং করবে আপনার লোয়ার ব্যাক এবং হ্যামস্ট্রিং এবং হিপস। এবং এক্সারসাইজটা একটু আর কি কমপ্লিকেটেড, এটা কিন্তু আমরা বডি বিল্ডিং কোনো এর থেকে আমরা করিনি, পিক আপ করিনি। এই প্রোগ্রামটা পিক আপ করা হচ্ছে যারা স্ট্রং ম্যান কম্পিটিটর যারা তাদের জন্য। কিন্তু এক্সারসাইজটা আমরা পিক আপ করেছি, রিজনটা হচ্ছে এই, যদি টোটাল বডিতে যদি আপনি স্ট্রেংথ বিল্ড আপ করতে চান তাহলে এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তবে একটা জিনিস খেয়াল করবো, যেটা আমরা বলেছিলাম যে এক্সারসাইজটা হচ্ছে একটা অ্যাডভান্স ভেরিয়েশন। যারা অনেক দিন ধরে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আছেন তারাই শুধু এক্সারসাইজটাই করবেন, ট্রাই করবেন। অন্য যারা একদম বিগিনার যারা তারা এক্সারসাইজটা করবেন না। তবে এক্সারসাইজের যে বেনিফিটটা, অনেকে দেখা যায় বেনিফিটটা দেখে অনেকে লেম্যান অথবা বিগিনার এক্সারসাইজটা করতে চায়। তবে আমি বলবো যে কখনোই আপনারা জিনিসটা করবেন না, যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখনই শুধু করবেন। এখন দেখেন এক্সারসাইজটা, তবে এক্সারসাইজটা দেখতে গেলে একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেক জিনিস খেয়াল করবেন যে কোন জায়গায় আমি বলছি যে ফোকাস করতে। আপনি যদি জাস্ট মোশনে যদি আপনি যান তাহলে যে জিনিসটা হবে, আপনার যে কোনো সময় লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে। এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা করছি। ওকে, যেটা আপনি করবেন, স্মিথ মেশিনের যে স্টিকে আপনি পুশ আপ পজিশনে যাবেন। যাওয়ার পরে আপনি যে একটা জিনিস দেখছেন, আমরা বেল্টের সাথে আমরা যতটুকু ওয়েট আপনার ইজি মনে হচ্ছে ওরকমই নেবেন, ওয়েট নেবেন। এরপরে পুশ আপ পজিশনে যাবেন। দেখেন ও যখন পুশ আপ পজিশন থেকে যখন যাচ্ছে স্টার্টিং পজিশনে, ওটা যাচ্ছে সে পুশ আপ গো ব্যাক, ওখানে যাচ্ছে গুড মর্নিং পজিশন। এটাকে আমরা দেখেছিলাম গুড মর্নিং একটা মুভমেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ডেডলিফটের একটা অ্যাডভান্স ভেরিয়েশন। ওই মোশনে সে চলে যাবে এবং এখান থেকে সে চলে আসবে পুশ আপ পজিশনে এবং গো ব্যাক। এতে যে জিনিসটা হচ্ছে, তার যখন সে প্রেস করছে, তার কাজ করছে তার পেক্স, ডেলস, ট্রাইসেপ। যখন সে পিছন দিকে যাচ্ছে তখন তার জিনিসটা কাজ করছে হচ্ছে লোয়ার ব্যাক, হিপস এবং হ্যামস্ট্রিং। এবং এর সাথে যে জিনিসটা হচ্ছে, যখন সে এখানে আসছে বডিটাকে স্টেবল করার জন্য তার অ্যাপসটাকে কন্ট্রাক্ট করতে হবে। এতে যে জিনিসটা হবে, তার অ্যাপসটার মাসকুলার এটা হয়ে যাবে, ডেভেলপমেন্টটা হয়ে যাবে। ওকে, স্টপ। এখন তার মানে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা যে জিনিসটা ফোকাস করলাম, যে এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আপনার পেক্স, শোল্ডার, ট্রাইসেপ, লোয়ার ব্যাক, হিপস, হ্যামস্ট্রিং, এই পাঁচটা তো হচ্ছে। এর সাথে যে জিনিসটা হচ্ছে স্ট্যাবিলাইজার হিসাবে আপনার অ্যাপস মাসলটাও কিন্তু স্ট্রেংথেনিং হচ্ছে। তার মানে কি হচ্ছে যে আমরা বডির প্রায় 80% মাসলটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে আমরা ইনভলভ করতে পারছি। মানে আপনি যদি আপনার বডিতে কোর যে স্ট্রেংথ যদি আপনি ডেভেলপ করতে চান, তাদের জন্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে এই মুভমেন্টটা। তবে শুধুমাত্র তারাই করবেন যারা অনেকদিন ধরে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আছেন কিন্তু এই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে না। তারা যদি এক্সারসাইজটা আপনি প্রোগ্রামের সাথে করেন, ইনভলভ করেন, তাহলে উইদিন এ উইকস আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, টমেটো অত্যন্ত পুষ্টিকর। চলুন আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি টমেটোর উপকারিতা কি। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে।
যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে, তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে তবে তারা যেন সেই টমেটোটাকে অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। খাবার গ্রহণের সময় ঘন ঘন পানি গ্রহণ করলে পরিপাকে সাহায্যকারী জুসের কার্যকারিতা কমে যায়, তাই খাবার গ্রহণের শুরুতে কিংবা আধা ঘন্টা পর পানি পান করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে। কোমরে ব্যথা আমাদের হতেই পারে, সেটার কারণ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কিডনি রোগ নাও হতে পারে। আমরা বসে আছি একভাবে অনেক সময়, অথবা নতুন কোনো খেলাধুলা করলাম, অথবা আমরা যেখানে শুয়ে আছি তার ম্যাট্রেসটা উঁচু নিচু। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvvd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।